নমস্কার। সময় বাঁচানোর তাগিদে মাইকটা সরাসরি সঞ্চালকের হাতে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু সঞ্চালকের আদেশেই এই দু চার কথার আলাপন আমার। আজকে আমরা জড়ো হয়েছি যারা, তারা প্রায় ওই একটি সেতারের একগুচ্ছ তারের মতো, আর সেতার বাদনে যন্ত্রী সবার অটোমেটিক চয়েস একমেব দ্বিতীয়ম কমলদা। ওনার হাতে সব বন্দিশ, কিছু মধ্যলয়ের, কিছু দ্রুত লয়ের, কিন্তু আলাপ ছাড়া কি বন্দিশ জমে? তাই এই অধমের একটু আলাপ। বলাই বাহুল্য, যন্ত্র যন্ত্রী লয় সঙ্গত সব মিলে যে রাগটি ফুটে উঠবে তার নাম সঞ্জীবনী রাগ অথবা সঞ্জীব রাগ। সঞ্জীব বাগচি আমাদের প্রিয় স্যার। আজকের রাগ এবং পুরো কনসার্টটি ডেডিকেটেড টু ইউ স্যার। এই ধরনের অনুষ্ঠানে সাধারণত সবাই চেষ্টা করে বলতে যে স্যারকে কেমন দেখেছি ইত্যাদি ইত্যাদি, এবং এটা করতে গিয়ে হয়তো অজান্তেই ধরে ফেলে একটা সময়কে, ছুঁয়ে যায় একটা বিশেষ সংস্কৃতি, সেই সময়েরা, তার লোকেরা, তাদের পারস্পরিক সম্পর্ক, আশা প্রত্যাশা, তাদের পূর্ণতা বা অসম্পূর্ণতা, এ সব কিছু নিয়ে ছুঁয়ে যায় একটা ইতিহাস বা তার একটা পরিচ্ছেদে। এই একটু ফিরে দেখা, একটু পিছন পানে তাকানো, এ আসলে নিজেকেই দেখা, আবার করে আবিষ্কার করা। আর এই ফিরে দেখার রোমান্টিক স্মৃতি গল্পে একটা কেন্দ্রীয় চরিত্র থাকার কথা, আজকেও আছে, এবং সেই কেন্দ্রীয় চরিত্রটি আজ প্রফেসর সঞ্জীব বাগচি, আমাদের স্যার। আসলে স্যার নিজেও বোধহয় পিছন ফিরে একটু দেখবেন নিজেকে, তার কিছুটা আমাদের বয়ানে, আমাদের চোখে, আর কিছুটা হবে তার নিজের শব্দ, নিজের অনুভূতি দিয়ে। একটা শান্ত পুকুরে একটা ছোট্ট ঢিল ছুটলে যেমন একের পর এক ওই কেন্দ্র থেকে বৃত্তাকারে ঢেউয়েরা জন্ম নেয়, বড় হয়, ছড়িয়ে পড়ে সারা পুকুরে, ঠিক আমরা ছাত্রছাত্রীরা ছড়িয়ে পড়ি সারা সমাজে ওই শিক্ষকদেরকে কেন্দ্রে রেখেই। ঠিক উল্টো দিকে একটা মূল নদী যেমন শাখা প্রশাখায় পল্লবিত হয়ে প্রবহমানতার সার্থকতা খুঁজে পায়, স্যারদের সার্থকতা ঠিক তেমনি আমরা ছাত্রছাত্রীরা, আমরা না ভুলি কেন্দ্রবিন্দুকে, তেমনি তারাও ভোলেন না তাদের শাখা প্রশাখাকে। কিন্তু উপমাটা বোধহয় 100% ঠিকঠাক হলো না। শাখা নদীগুলো তো পরস্পরের দেখা পায় না, অথচ আমরা দেখুন স্যারকে কেন্দ্র করে কেমন জড়ো হয়ে গেছি। বহু যুগের ওপার হতে আষাঢ় এলোর মতো কেমন ঝরে পড়ছি আজ স্মৃতি মেদুরতায়। 1970 থেকে আজ 2020, 50 বছর, অর্ধ শতাব্দী। এই যদি ইতিহাস না হয় তবে ইতিহাস আর কি? আর আমরা সবাই কিন্তু এই ইতিহাসের কারিগর। ও হ্যাঁ, আরেকজন অবশ্যই, তিনি হচ্ছেন সময়, টাইম। আর এই সময় দিয়েই আমরা ভীষণভাবে সীমিত। আজকের সময়টাও খুব সীমিত, তাই আর বিলম্ব নয়, হালকা থেকে ভারী স্বর বা গলান্তর ঘটুক। এবার ওভার টু ভারী গলার কমলদা। মানে এতক্ষণ আমি কানাই বাবু ছিলাম, তারপরে এখন পলাইয়ের ভূমিকা অভিনয় করতে হচ্ছে। সেটা কি মুশকিল? প্রথম কথা, যে চক এবং বোর্ডের সামনে থাকলে, চক হাতে বোর্ডের সামনে থাকলে গড়গড় করে অনেক কথা বলার অভ্যেস আমার আছে, কিন্তু এইরকম একটা মঞ্চে কিছু গুছিয়ে বলাটা অতটা অভ্যেস নেই। এই একটা টার্ম, সেটা হচ্ছে মঞ্চ ভীরু। আমি বেসিক্যালি মঞ্চ ভীরু। এটা হচ্ছে একটা ডিফিকাল্ট। 2 নম্বর ডিফিকাল্টিটা হচ্ছে, যেহেতু অনেক কথাই সেই ছোট বেলা থেকে, মানে অনেক আগের থেকে প্রাগৈতিহাসিক যুগের কথাবার্তা চলে আসবে, এর মাঝে
কিছুটা আবেগও চলে আসতে পারে। সুতরাং আমি চেষ্টা করি আবেগটাকে যতটা সম্ভব এলিমিনেট করা যায়, বাদ দেওয়া যায়, কিন্তু তবুও মাঝে মাঝে এসে পড়বে। যাই হোক, এখন আজকের অনুষ্ঠানটা শুনে তো মানে এরকম একটা অনুষ্ঠান খুবই ভালো লেগেছে, কিন্তু আমার শুনে আমার ভাবটা বেড়েই যাচ্ছে মনে হচ্ছে। এতটা কিছু, এতটা বিশেষণ বা এত পরিবেশ জানি না। যাই হোক, এটা তো অন্যদের রিপ্রেজেন্টেশন, সুতরাং আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। আমি শুধু বলি যে এইখানে যেরকম প্রথা, যে এখানে এইরকম অনুষ্ঠানে বলার যেটা প্রথা, সেটা হচ্ছে এই ছোটবেলা, ছোট আমি থেকে এই যে মুজিব বাগচি এখন যেটা বিকশিত অবস্থা, সেই অবস্থায় পৌঁছানোর এই যে রাস্তাটা বা একটা পথের পাঁচালী, সেই সম্বন্ধে একটু দু চার কথা বল। এখন একটা জিনিস এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে আছে, সেটা হচ্ছে ছোটবেলা থেকে অনেক দিন পর্যন্ত, মানে আমি চাকরি করার আগে পর্যন্ত আমাদের সংসারে বেশ আর্থিক অনটনের মধ্যে দিয়েই যেতে হয়েছে। আর্থিক অনটন একটা পজিটিভ একটা এফেক্ট এনেছে মনে হয় আমার উপরে, সেটা হচ্ছে অভিজ্ঞতাটা অনেক বেড়েছে, এবং আমি শিখেছি যে অনেক কিছুই আর্ন করতে হয়, মানে এমনি এমনি চাইলেই পাওয়া যায় না, আর্ন করতে হয়। এই অভিজ্ঞতাটা আমি পেয়েছি ছোটবেলা থেকে বড় হওয়ার পর্যন্ত। যে সমস্ত মানুষের আমি সান্নিধ্য এবং সাহচর্য পেয়েছি, তার মধ্যেই বলতে হয় আমার মা এবং আমার কর্তা। তারা তারা কিন্তু আমার জীবনের অনেকটাই করেছেন এবং জীবনের অনেকটা জায়গায় জুড়ে আছেন। তারপরে আমি বলবো সেই সমস্ত শিক্ষকদের কথা, যারা স্কুল লেভেলে অথবা কলেজ লেভেলে অথবা ইউনিভার্সিটি লেভেলে অথবা তারপরে যখন আমি রিসার্চ করছি, সেই সেই এর মধ্যে অনেক টিচারই আছে সমস্ত সবাই আজকে স্যার আবার রিপিট করতে হবে, শোনা যাচ্ছে না। স্যার আপনি ক্যামেরাটা একটু অফ করে দেখুন তো, আপনার ক্যামেরাটা একটু অফ করে দেখুন, যদি অসুবিধা আমি আমাদের হয় ক্যালকুলেট করে দিই। হ্যাঁ, সেটাই ভালো। দেখুন একবার, তাতে যদি শব্দটা ভালো হয় সেটা বেটার। এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে তো হ্যাঁ এবার বলুন। গৌতম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যেটা আমি বলছিলাম যে আজকে শিক্ষক দিবসের সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। তাছাড়া উল্লেখ করতে হয় বন্ধুদের কথা, যারা আমার সুখে দুঃখে সম্পদে বিপদে সবসময় সহযোগিতা বা সহমর্মী দেখিয়েছে, সাথে থেকেছে। সেই সমস্ত বন্ধুদের সাহচর্যতে আমি খুব, তাদের এই অবদানটা আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আর তারপরে যেটা আছে, যে অংশ আছে যাদের উপর আমি বর্তমানে তৈরি হয়েছি, তারা হচ্ছে ছাত্র। আসলে ছাত্রদের রোল যেটা, সেটা আমার মনে হয় যে ইয়ের মতো, মানে এমনি আমরা জানি চাঁদকে খুব সুন্দর দেখানো হয়,
কিন্তু চাঁদের কিন্তু একটা স্নিগ্ধ আলো, কিন্তু চাঁদের কোনো নিজস্ব আলো নেই। সূর্যের আলোতে প্রতিফলিত হয়ে চাঁদটাকে দেখি আমরা। আমাদের শিক্ষকদেরও ব্যাপারে সেই কথাটা প্রযোজ্য, উই শাইন ইন রিফ্লেক্টেড গ্লোরি। চাঁদের ক্ষেত্রে জন্য তো একটা সূর্য আছে, একজন শিক্ষকের জীবনে অনেক অনেক ছাত্র আছে যাদের আলোতে আমরা কিন্তু আলোকিত। সুতরাং ছাত্রদের ভূমিকা অস্বীকার করা যায় না। আরেকটা জিনিস আমার মনে হয় যে শিক্ষকতা এই ব্যাপারটা একমুখী নয়। শুধু মাস্টারমশাই বলছেন ছাত্র শুনছে বা ছাত্র বুঝছে তা নয়, শিখছে তা নয়। এটা একটা বোধ ওয়ে প্রসেস, একটা উভমুখী প্রক্রিয়া, যাতে করে ছাত্রদের থেকেও মাস্টারমশাইরা অনেক কিছু শিখতে পারে। আমার সৌভাগ্য যে আমার শিক্ষকতা জীবন শুরু হয়েছিল প্রেসিডেন্সি কলেজের থেকে, যেখানে একটা গ্যালাক্সি অফ ব্রাইট স্টুডেন্টস আমি পেয়েছি, এবং তাদের থেকেও আমি অনেক কিছু উপকার পেয়েছি, অনেক কিছু শিখেছি। সেটা সময় সময় মতো আসে। এই সমস্ত বলার পর আমার একটা ছোট করে নোট করাও আছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই একটা সময় আমার মনে হতো যে আমার কিডস এর সংখ্যা হচ্ছে n+1। +1টা তো আমার ছেলে, আর এনটা হচ্ছে আমার স্টুডেন্টস। এবং এই স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি। এবং আমার এই সব ছাত্র বা ছাত্রীদের উপর স্নেহটা এত বেশি থাকে, যার জন্য ওরা কোনো আবদার করলে আমি ফেলতে পারি না। আমাকে অনেক সময় অভিযোগ শুনতে হয় কেন আমি এতগুলো জায়গায় উড়িয়ে বেড়াচ্ছি, ছুটে বেড়াচ্ছি। তার কিন্তু একটা অন্তর্নিহিত কারণ, যেটা হচ্ছে সব জায়গায় আমার ছাত্ররা রিকোয়েস্ট করেছে যে স্যার একটু যদি পড়িয়ে দেন, আমাদের কলেজে এই কোর্সটা হবে না। সেই ইয়েতে আমি কিন্তু তখন সেই অনুরোধে আমি বাধ্য হই, ফেলতে পারি না। এটা হচ্ছে আমার জীবনে ছাত্রদের ভূমিকা। আর এরপরে শিক্ষকতা জীবন। আমার শিক্ষকতা জীবন অ্যাকচুয়ালি এটা আবার কেজি থেকে পিজি বলা উচিত নয়, কারণ ক্লাস 5 থেকে পিজি পর্যন্ত আমি পড়িয়েছি। এমএসসি পড়াকালীন আমার মা চলে যান, তো সেই সময়টায় আমি একটা স্কুলে চাকরি নিয়েছিলাম। মানে চাকরি নিয়েছিলাম মানে কি, তারা বলেছিল, খুব করে রিকোয়েস্ট করেছিল, কেমিস্ট্রি টিচার নেই, সুতরাং আমি যদি পড়াই। তো সেখানে আমি পড়ালাম, স্কুলে পড়ালাম, ক্লাস 5 থেকে 11 পর্যন্ত ক্লাস নিতাম। তারপরে আমি কলেজে এলাম পাশ করার পরেই। মানে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, 1968 সালের সেপ্টেম্বর মাসে আমি প্রেসিডেন্সি কলেজে জয়েন করছি, 4 সেপ্টেম্বর। সেই ক্ষেত্রে আমার 52 বছর পূর্ণ হলো শিক্ষকতার জীবন। প্রেসিডেন্সি কলেজ থেকে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেটা বিশ্ববিদ্যালয়। বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি আইজারে এসেছিলাম, আইজার কলকাতা, সেটা আবার টিচিং এবং একটা রিসার্চ ইনস্টিটিউট। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমার আছে, আমার ঝুলিতে আছে। এখন ওই প্রেসি কলেজের ব্যাপারটা একটু বলি। প্রেসিডেন্সি কলেজে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস থাকতো, এবং তখনকার দিনে একটা বেশ ভালো জিনিস ছিল যে ছাত্রছাত্রীরা কিন্তু মাস্টারমশাইকে অনেক প্রশ্ন করত। এই যে কমল এখানে বসে আছে, কমল এর প্রশ্ন, প্রচুর প্রশ্ন থাকতো। প্রায় প্রতি বছরেই কেউ না কেউ থাকতো যারা প্রচুর প্রশ্ন করতো প্রথম বছরে।
সরোজ সান্নাধ্যের যে ব্যাচ ছিল, সেখানে একটি ছেলে ছিল রেন্টালা চন্দ্রশেখর। সেই প্রশ্নগুলো ছিল অদ্ভুত ধরনের হতো। একদিন হঠাৎ এসে আমাকে বললো যে স্যার, ভ্যাকুয়ামের টেম্পারেচার তো শূন্য হবে কেন? পিভি ইকুয়াল টু এনার্জি। হ্যাঁ, তাহলে ভ্যাকুয়ামের প্রেশার তো শূন্য, তাহলে টেম্পারেচার শূন্য হবে। হকচকিয়ে গেলাম। তারপর বললো যে দেখো, এই জিরো একটা ফর্ম আছে কিন্তু এখানে। ব্যাস, সে একটু শান্ত হলো তখন। আবার একদিন থার্মোডাইনামিক্স পড়াচ্ছি, কার্বন সাইকেল পড়ানো হয়েছে, শেষ হয়েছে। ওরা আমার একটা প্রশ্ন আছে, এখন বাবা এবার হয়তো থার্মোডাইনামিক্স প্রশ্ন করবে। সে তখন প্রশ্ন করে, স্যার একটা প্রশ্নটা হচ্ছে, আমরা যখন হাঁচি তখন মাথাটা তো পেছন দিকে যাওয়ার উচিত, নিউটনস থার্ড ল, কিন্তু মাথাটা সামনের দিকে আসছে। এরকম ধরনের সমস্ত প্রশ্ন আমাকে করতো, এবং সেগুলো আমাকে একটা ওদের পছন্দ মতো উত্তরও দিতে হতো। হ্যাঁ, যাই হোক, এই সমস্ত তো আছেই। আর ক্লাসে চলাকালীন আমি পাস ক্লাসেও পড়িয়েছি, এবং অনার্স ক্লাসেও তো পড়াতামই। তা পাস ক্লাসে পড়ার অভিজ্ঞতা খুব মজার। আমাকে বিশেষ মূলত দেওয়া হতো, আহ, তখন কেমিস্ট্রি এ কোর্স বলে একটা ছিল, বায়োলজিক্যাল সায়েন্সদের কেমিস্ট্রি পড়ানোর জন্য। এবং সেখানে অঙ্ক ছিল না, ক্যালকুলাস ছিল না, লগ জানতো না তারা। সুতরাং তাদের পিএইচ বোঝাতে হতো, তাদের এন্ট্রপি বোঝাতে হতো, তাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল বই সমস্ত সবকিছু বোঝাতে হতো। হতো, করতাম, ওটা অভ্যেস হয়ে গিয়েছিল, আমি এক্সপার্ট হয়ে গেছিলাম। কিন্তু সবচেয়ে মজার ছিল ফিজিক্স অনার্স যাদের ছিল, সেই সমস্ত ছেলে মেয়েদের পাস ক্লাসে পড়ানোর অভিজ্ঞতা। পাস ক্লাসে মানে একদিন আমি দেখেছি যে ওরা সত্যি অনেক চিন্তা ভাবনা করে। উদাহরণ দুটো, একটা, একবার একটা প্রশ্ন আমার মাথায় এসেছিল যে ডিস্টিল ওয়াটারের পিএইচটা সাথে সাত হবে না, সাথে থেকে কম হবে না, বেশি হবে কিরকম? তা সেটা আমি অনার্সেও জিজ্ঞেস করেছিলাম, খুব একটা মানে স্যাটিসফ্যাক্টরি উত্তর আমি পাইনি। আমি পাঁচ ক্লাসে তখন একই জিনিস পড়াচ্ছি, পিএইচ পড়াচ্ছি। আমি পাঁচ ক্লাসে গিয়ে বললাম, আচ্ছা, একটা প্রশ্ন আছে, ডিস্টিল ওয়াটারের পিএইচটা সাত হবে না? সবাই চুপচাপ বলে সাতই তো হবে। না, উত্তরটা বোধহয় ঠিক ছিল। তারপরে বললো ফিজিক্স হবে, একটু আনক্যানি লোক। সে বললো যে সাতের থেকে কম হবে কেন? যুক্তিটা হচ্ছে যে ওয়াটার ভেপার তো কনডেন্স করে লিকুইড ওয়াটার হবে। ওয়াটার ভেপার যখন যাচ্ছে তখন তো এয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, এয়ারে কার্বন ডাইঅক্সাইড থাকছে, কি করে ডিজলভ করবে? সুতরাং ডিস্টিল ওয়াটার ডিজলভ কার্বন ডাইঅক্সাইড থাকবে, কার্বনিক অ্যাসিড, পিএইচ। অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, তারপরে ফিজিক্স পাস ক্লাসে আরেকটা ঘটনা হয়েছিল, যে একটি আমি পড়াচ্ছিলাম যে হিট দিলাম, তাহলে এফেক্ট হলো ইনক্রিজিং টেম্পারেচার, যদি ফেস চেঞ্জ না হয় তাহলে ইনক্রিজিং টেম্পারেচার। আমাদের দেখা গিয়েছে নিয়মটা হচ্ছে যে যা যে জন্য এফেক্টটা হচ্ছে, এই দুটো রিলেটেড, প্রপোর্শনাল। তাহলে হিট অ্যাবজর্ব ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন টেম্পারেচার। সবাই মানলো। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। ফাইন। আমি তারপরে বললাম, এরপরে দেখা গিয়েছে এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা মাসের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং প্রপোর্শনাল মাস। সুতরাং এই হিট ক্যাপাসিটিটাকে আমরা লিখতে পারি এম ইন্টু সাম কোয়ান্টিটি এস। তাহলে দাঁড়ালো কি, এইচ ইকুয়াল টু এম ইন্টু এস টি, যে ফর্মুলা তোমরা জানো। এটা বলার সঙ্গে সঙ্গে একটি ফিজিক্স স্যার ছিল, লাফিয়ে উঠে বলেছে, একদম ভুল, আপনি একদম ভুল কথা বলছেন। কেন, কি হলো? বলেছেন, না না, ওই যে এইচ ইকুয়াল টু এম এস টি, এই ফর্মুলা দিয়েই তো আমি হিটটাকে মাপি। যে ফর্মুলা দিয়ে আমি হিটটাকে মাপছি, সেই ফর্মুলাটাই আমরা কি করে আপনি কি করে এস্টাবলিশ করছেন হিট ম্যাপে?
হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলেছো, চিন্তা ভাবনা ঠিকই আছে। তুমি বোধহয় ভুলে গেছো যে শীতটাকে অন্যভাবে মাপা যায় ইলেকট্রিক্যালি। আমি ইলেকট্রিক্যাল মানে কারেন্ট পাস করিয়ে ভোল্টেজ, একটা সার্কেল ভোল্টেজে আমরা শীতটা মাপতে পারি তো। হ্যাঁ, আচ্ছা আপনি ঠিক বলেছেন। তার মানে ওরা কিন্তু ক্লাসটাকে ফলো করবে। এবং এই যে ইনস্ট্যান্ট কোশ্চেন, এটা সত্যি খুব ভালো। আজকালকার দিনে এই সমস্ত প্রশ্নগুলো আর হয়ও না। সেই জন্য বলছি যে আবার আমরা যখন থার্মোডাইনামিক্স পড়াতাম, একবার ওই কোনদের ক্লাসে ওদের আমি বললাম যে নিউটন প্রসেসর ইউনিভার্সাল, তার প্রমাণটা কি ওরা ভাবো। কঙ্কন একটা প্রমাণ নিয়ে এলো 3-4 দিন বাদে, বললো যে এরকম একটা প্রমাণ। আমি দেখলাম প্রমাণটা একদম ঠিক, কিন্তু খুব নভেল, খুব খুবই নভেল। আমি বললাম হ্যাঁ, সাধারণত এভাবে তুমি প্রমাণ করেন না, কিন্তু করেছো, এটা খুব ভালো। হ্যাঁ, এখান থেকে শেখা যায়। তো এই যে ফিডব্যাক, এখান থেকে কিন্তু শিখতে পারি আর কিছু। এরপরে আমরা চলে আসছি বর্ধমান ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটিতে যখন এলাম, ততদিনে আমার মানে শিক্ষক হিসেবে মোটামুটি পরিণতি এসে গেছে। আমি মোটামুটি একজন এস্টাবলিশ টিচার। বর্ধমান ইউনিভার্সিটিতে এসে দেখলাম যে প্রফেসর সিদ্ধান্ত হচ্ছেন মুক্তমণি, এবং অন্যরা প্রফেসর সিদ্ধান্তকে বেশ ভয় পান। তার কারণ হচ্ছে প্রফেসর সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি একটা জিনিস বুঝতে পারেন। অন্যরা অর্ধেক কথা বলার সঙ্গে সঙ্গে উনি জিনিসটা বুঝে একটা উত্তর দেন, 1 নম্বর। আর প্রফেসর সিদ্ধান্ত আরেকটা অসুবিধা ছিল, মানে ওই অন্যান্য মাস্টারমশাইদের কাছে একটা অসুবিধা ছিল, একটু কথাবার্তা চললেই প্রফেসর সিদ্ধান্ত ফিলোসফিতে চলে, দর্শনে চলে। হুম। এবং তখনই অন্যান্য মাস্টারমশাই পিছিয়ে আসে। আরেকটা জিনিস অসুবিধা ছিল, সেটা প্রত্যেকেরই মাস্টারমশাই ছিলেন প্রফেসর। প্রফেসর সিদ্ধান্তকে ছিল সবাই ভয়, এবং কমলের ফর্মুলা অনুযায়ী ভয় থেকে ভক্তি, সেটা খুব। তা আমার কাছে একটা প্রবলেম ছিল না, তার কারণে প্রফেসর সিদ্ধান্ত আমার মাস্টার 1 নম্বর। সুতরাং আমি ওইরকম কোনো বায়াসড কিছু নেই। স্যার, আর 2 নম্বর হচ্ছে প্রফেসর স্যার, সিদ্ধান্ত যখনই। স্যার, হ্যাঁ, এক্সকিউজ মি, বলছি আপনি হ্যাঁ, তো অনেক কষ্ট হ্যাঁ, করেছেন আমাদের সবার হ্যাঁ। জন্য। আপনি একটা এক্সপেরিমেন্টাল কষ্ট করবেন কয়েক মিনিটের জন্য, একটা ফ্যানটা অফ করে দেখুন তো, একটা সাউন্ড অফ করা যাচ্ছে কিনা একবার দেখবো। আমি রিকোয়েস্ট করবো না ফ্যানটা অফ করে রাখার জন্য, জাস্ট আচ্ছা 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 দেখতে আচ্ছা, চাইছি। ঠিক আছে, আমি দেখছি। একটু দেখুন যদি, হ্যাঁ। না না, আমি অফ করে দিচ্ছি। যদি আরে কয়েক মিনিট অফে থাকবে কি আর হবে? কিছু হবে না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এবার বোধহয় ঠিক হয়ে যাচ্ছে, না কিছুটা হ্যাঁ, আওয়াজটা কমেছে, তাই হ্যাঁ, তো? আই থিঙ্ক সো, আচ্ছা হ্যাঁ, তাই। একদম একদম। হ্যাঁ, কিন্তু উনি যখন জিজ্ঞেস করতেন, উনি যখন কথা কথা একদম ফিলোসফিতে চলে যেতেন, যে এই যে আমরা জবা ফুলটাকে লাভ দেখছি, এটা কি সত্যি সত্যি লাল দেখছি, নাকি এটা সত্যি সত্যি এরকম দেখতে? আচ্ছা উনি অন্যরা চুপ করে থাকলেও আমি তখন বলতাম। তো আমার আমার তখন তার এসে প্রশ্নের ইয়ে ছিল, ওকে পাল্টা প্রশ্ন করা যেত আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই সমস্ত হলো। তা বিভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। 1 নম্বর অভিজ্ঞতা হচ্ছে প্রথম বছর, না তারা এইবার তো স্যার, সেকেন্ড এইবার স্যার সেকেন্ড ইয়ার। ভিডিওটা করবেন, এবার ভালো হচ্ছে, ভিডিওটা করবেন। ভিডিওটা খুলবো? আচ্ছা খুলি। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আমি উম, আহ, যেটা বল, সেটা হচ্ছে প্রথম ব্যাচ তো অনুনয়। অনুনয়দের ব্যাচে আমার লিবার্টি ছিল যা খুশি পড়ানো। সুতরাং আমি যা খুশি পড়িয়েছি, আমার যে মনে যা চাইছে আমি সেই সমস্ত নিয়ে ক্লাসে পড়েছি। মানে সিলেবাসে ওই সমস্ত কিছু আমি ক্লাসিক্যাল মেকানিক্স পড়েছিলাম, সিলেবাসে ওই সমস্ত কিছু ছিল না। পরের ব্যাচে পরের ব্যাচের যারা ছিল তাদের মধ্যে বিমল বণিক বলে একটি ছেলে, এখন ইউএসএ তে আছে, অর্গানিক কেমিস্ট্রি, তাদের ব্যাচ। সেখানে ভাগ করছি প্র্যাকটিক্যালের জন্য, আমি আর প্রফেসর শীল। একটি ছেলেকে বলেছি যে হেন্ডারসন ইকুয়েশন লেখো।
লিখেছে, আচ্ছা ঠিক আছে, এ মোলস অফ অ্যাসিটিক অ্যাসিড, তাহলে বি মোলস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হলো, কি হবে লেখো হেন্ড্রসের ইকুয়েশনটা। সে অনেক hint দেওয়াটার পরে লিখলো। তাহলে এইবার এই এই পিএইচটাকে বির রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো। আমি বাফার ক্যাপাসিটি জিজ্ঞেস করি, ও বললো পারবো না স্যার। তা আমি তখন ওকে বললাম, না তো পারতেই হয়তো, ডিফারেন্সিয়েট করতে পারবে না কেন, করো। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চুপ করে হঠাৎ মানে কেঁদে ফেলল। ন্যাচুরালি একটা অস্বস্তিকর পরিস্থিতি, ক্লাসের মধ্যে কেঁদে কেঁদে ফেললো। আমার পকেটে লজেন্স টজেন্স থাকলে না হয় একটু দিতাম, কিন্তু যাই হোক ওই কোনো মতে শান্ত করলো। এরকম একটা ঘটনা আছে, সেটা আমি আর এখন বলছি না। শান্তাও একবার এরকম একটা এতে অসহায় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিল। প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় বিএসসি তে অনার্সে কালনা কলেজে সিট পড়েছিল। সেখানে আমি তখন সেই পরীক্ষার চেয়ারম্যান হিসেবে গিয়েছিলাম। সেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তা যাই হোক, কোনো কারণে প্রথম দিকে ছাত্রছাত্রীরা আমাকে একটু ভয় পেত। তারপরে দেখা গেল যে সেটা নয়, ভেরিয়েটটা অনেক কমে গেছে। আমার এটাই ছিল যে ভেরিয়েটটা করতে পারলেই অ্যাকচুয়ালি ফ্লো প্রসেসটা অনেক বেশি সহজ। সিম্পল, মানে কেমিক্যাল কাইনেটিক্স আরহেনিয়াস। হ্যাঁ, সুতরাং এটা আমার মনে হয়েছিল, এবং সেই জন্য আমি চাইতামও যাতে পিরিয়ডটা যতটা সম্ভব কম করা যায়, জিরো নয়। জিরো হলে একটা অসুবিধা। একটা ছোট্ট রেডিয়ার থাকবে, কিন্তু পিরিয়ডটা খুব কম, তাদের ফ্লো প্রসেসটা খুব ভালো। এইখানে আমি কিছুদিন পড়ানোর আমি পেলাম কমলকে সহকর্মী হিসেবে। কমলকে সহকর্মী হিসেবে পাওয়াটা খুবই সৌভাগ্যের ব্যাপার। কেন বলছি, এমনিতে তো কথাবার্তা হতো। একদিন কমল এসে বললো যে থার্মোডাইনামিক্সটা ভালো করে পড়া হয়নি, আমি একটু থার্মোডাইনামিক্সটা পড়ছি আরেকবার, এবং যখন যখন প্রশ্ন হবে, আমার যে সমস্ত জায়গায় প্রশ্ন থাকবে সেগুলো আপনাকে। আসলে কমল যখন পড়ছে তখন তো মাঝখানে যেটা লেখা আছে সেটাও পড়ে। সুতরাং প্রায় প্রতিদিনই কমল এক একটা করে প্রশ্ন নিয়ে আসতো, এবং সেটা আমরা দুজনে মিলে ডিসকাস করে একটা উত্তরে পৌঁছত। এরকম করে কিন্তু মানে আমার থার্মোডাইনামিক্সের জ্ঞানটা অনেক বেশি এনরিচড হয়েছে। এটা একটা বিরাট কথা। আর ছাত্রছাত্রীদের আহ, সাথে আমার যে ইন্টারাকশন, আমি বিশ্বাস করতাম যত ইন্টারাকশনটা থাকবে তত মানে এনার্জি মিনিমাইজেশন হবে, এনার্জেটিক্যালি ফেভারেবল। আমি চাইতাম সেই জন্য প্র্যাকটিক্যাল ক্লাসে সারাক্ষণ থাকতে, এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি মনে করতাম তখন, এখনো মনে করি, যে ওই একটা জায়গা যেখানে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন হওয়ার প্রচন্ড স্কোপ রয়েছে। সেখানে আমরা বিভিন্ন রকম গল্প করতাম। হ্যাঁ, তাতে অনেক সময় খেলাধুলাও হতো, অনেক সময় সিনেমাও হতো, অনেক সময় পলিটিক্স হতো, বিভিন্ন রকম গল্প করতাম, এবং ছাত্র ছাত্রীরা খুব ইন্টারেস্ট নিয়ে শুনতো, কিন্তু আবার সাথে সাথে প্র্যাকটিক্যালটাও হতো। হ্যাঁ, মানে একবার হয়েছিল কি, আমি ছাত্রছাত্রীদের বললাম, ও ব্যাটারিটা লো হয়ে গেছে, ব্যাটারিটাকে একটু চার্জ দিয়ে দিই এই ল্যাপটপটাকে। হ্যাঁ, একবার হলো কি, ছাত্রীরা তখন ক্লাসে ছিল, আমি বললাম যে আচ্ছা লুচি যখন ভাজে তখন কোন দিকটা তেলের সাথে থাকে, ওই পাতলা দিকটা প্রথমে তেলের সাথে থাকে না মোটা দিকটা? হ্যাঁ, সবাই বললো মোটা দিকটা। আমি বললাম না, এরকম নয়, তার একটা কারণও বলে। তা ওরা এত ইন্টারেস্টেড হলো যে
ওরা গিয়ে দেখলো কোনো একটা হোস্টেলে গিয়ে দেখলো সেখানে টিফিনের জন্য লুচি ভাজা হচ্ছে, ওরা দাঁড়িয়ে দেখলো এবং দেখে দেখলো ছিলাম সেটাই ঠিক। তখন ওরা সব কেউ বলছে দেখ দেখ লুচি ভালো দেখ ভাজা দেখ, এটা হচ্ছে কেন হচ্ছে জানিস, কারণটা আমরা জানি। মানে এ খুব ইন্টারেস্টিং। ইন্টারাকশনটা কিন্তু প্রাইভেট ইয়েতে অনেক বেশি হয়, এটা ঠিক। আর তাছাড়া বর্ধমান ইউনিভার্সিটিতে আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি যখন পিএইচডি করেছিলাম সেটা প্রেসিডেন্সি কলেজে বসেই করেছিলাম। পিএইচডি করার সময় আমার মাস্টারমশাই প্রফেসর মির চৌধুরী আমাকে একদম 100% স্বাধীনতা দিয়েছিলেন আমি কি কাজ করব কিভাবে কাজ করব। কিন্তু পিএইচডি সুপারভাইজার হিসেবে আমি প্রথম কাজ শুরু করলাম কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি। মোহন পাল আজকে বলেছে কিছু, যে তখনকার দিনের অবস্থাটা কেমন ছিল, কিছুই প্রায় ছিল না। একটা মানে কোনো মতে ভাঙাচোরা একটা স্পেকট্রোফোটোমিটার ছিল, আমার ল্যাবরেটরিতে বিকার টেস্ট টিউব এগুলোই ছিল না। তো যাই হোক আমি প্রধান সিদ্ধান্তকে বললাম, প্রধান সিদ্ধান্ত বললেন যে হ্যাঁ তুমি চাইলে তুমি যে কোনো ইস্যু করতে পারো। আমি বললাম, আমার জায়গা অত জায়গাও নেই, বলে সেই জায়গাটায় আমি ইন্টারফেয়ার করলে তোমাকে একদিনে জায়গা করে দিতে পারি, কিন্তু তোমাকেই একটা কাজ করে ব্যবস্থা করে নিতে হবে, কারণ আমি যদি ইন্টারফেয়ার করি তাহলে তোমার পক্ষে এটা ভালো হবে না। মানে ওয়াইজ কথা বললেন। আর মীরবাবু বললেন যে দেখো বিভিন্ন জায়গা থেকে না ল্যাবরেটরি থেকে জিনিসপত্র নিয়ে নাও। তাই বললাম যে আপনার ল্যাবরেটরি থেকে তাহলে কিছু নেই, আমি তো প্রেসিডেন্সি কলেজে যে আমার যেখানে কাজ করতাম সেখান থেকে অনেক কিছু নিয়ে চলে গেছি, কিন্তু আপনার ল্যাবরেটরি থেকে কিছু নেই। বললেন হ্যাঁ নিতেই পারো, এমিশন সেট আপ আছে। এমিশন সেট আপ না সেটা পুরোটাই দিতে পারবো না, আমি তোমাকে একটা ফটোগ্রাফার দিতে পারবো তোমাকে, আর একটা মনোক্রোমেটার। আমি ঠিক আছে, আমার দরকার হলে আমি সেগুলো নেব। এইরকম অবস্থা থেকে আমি কাজ শুরু করেছিলাম। এবং আহ, আমি 79-এ জয়েন করেছিলাম, তখন থেকে আমি একটা ফ্লুরিমিটার চাইছিলাম, যে ফ্লুরিমিটার আমার দরকার হবে। সেই ফ্লুরিমিটারটা আমি পেলাম 79 থেকে চেয়ে আমি পেলাম 97-এ। হুম, ফ্লুরিমিটারটা পেলাম। আর আমার একটা ইচ্ছেও ছিল যে লাইফ টাইম মেজারমেন্টের যন্ত্রটা চাই, সেটা আমার ইউনিভার্সিটিতে যে লাইফ টাইম তার শেষ প্রান্ত। মানে আমি পেলাম 2005-এ একটা লাইফ টাইম ইনস্ট্রুমেন্ট। এরকম প্রতিকূলতার মধ্যে রিসার্চ করেছে আমার ছাত্র ছাত্রীরা, তার মধ্যেও তারা যে করেছে সেটা আমার মানে তাদের যথেষ্ট ধন্যবাদ, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তা এই সমস্ত গেল। 1 মিনিট আমি একটু আসছি। হ্যাঁ, একটা জিনিস রিসার্চের ব্যাপারে আমি বলবো, যে আমার তো টিচিংটাও ছিল আর রিসার্চটাও ছিল। তা আমার কাছে টপ প্রায়োরিটি ছিল টিচিংটা, রিসার্চটা অতটা প্রায়োরিটি পাইনি, যে জন্য হয়তো আমার রিসার্চের অতটা ইয়ে নেই আর কি, মানে অত জৌলুস অথবা অত নাম্বার অফ পেপার্স বা নাম্বার অফ পিএইচডি এরকম কিছু নেই। তবুও একটা আমি এখনো মনে করি যে ইউনিভার্সিটিতে টিচারদের না কিছু রিসার্চের মধ্যেই থাকা উচিত। এরপরে যখন আমি আইজারে এলাম, তখন আমি একবার ভেবেছিলাম যে রিসার্চটা এবার বন্ধ করে দিই এবং একটা বই লিখবো, এরকম একটা মনোভাব নিয়ে আমি আইজারে এলাম। কিন্তু আইজারে এসে দেখলাম যে নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আইজারটা তৈরি হয়েছে। তো এখানে কিন্তু পড়ারও নিয়ে এক্সপেরিমেন্টেশন করার একটা খুব ভালো স্কোপ আছে, এবং এটা আমি খুব পছন্দ করি। পড়ারও নিয়ে এক্সপেরিমেন্টেশন, বিভিন্ন ভাবে একটা জিনিসকে কিভাবে প্রেজেন্ট করা যায় বা এরকম, সেটা স্কোপ ছিল। তখন দেখলাম যে যেহেতু এটা রিসার্চ ইনস্টিটিউট অ্যাট দ্য সেম টাইম টিচিং ইনস্টিটিউট, সুতরাং টিচিংটা এমন ভাবে হওয়া উচিত যাতে ছেলেরা মোটিভেটেড হয় টুয়ার্ডস ডুইং রিসার্চ। এখন সেই ব্যাপারে ভাবতে গিয়ে মনে হলো
যে ছেলেগুলোকে এমন ভাবে কিছু প্রজেক্ট মাধ্যমে রাখতে হবে, প্র্যাকটিক্যালটা একটু কম করিয়ে দিই। কেমিস্ট্রিতে অনেক বেশি ঘ্যান ঘ্যানে প্র্যাকটিক্যাল থাকে। যাই হোক, আমি ঘ্যান ঘ্যানে কোট আন কোট বলছি, অনেকে আপত্তি করতে পারবে, কিন্তু তবুও এটা ঘ্যান ঘ্যানে সেই সমস্ত কিছু কমিয়ে দিয়ে আমরা একটু রিসার্চের নয়, একটা প্রজেক্ট, যাতে একটা রিসার্চের ফ্লেভার থাকে। যেমন অ্যাসিড বেস টাইট্রেশন করলো, তখন বলেছি বাজারে যত অ্যান্টাসিড আছে সবগুলোকে নিয়ে এসে ওকে টাইট্রেট করো, তার মানে মানে তারা কতটা অ্যান্টাসিড সেটা একটু দেখো, এরকম। তখন মনে হলো যে রিসার্চ ব্যাপারটা কি, সেটা তো ছাত্রদের কোনো একটা ধারণা নেই। কারণ ছাত্রছাত্রীদের মনে ধারণা আবিষ্কার হলো, নতুন নতুন আবিষ্কার, কাদা গুচ্ছের পেপার তৈরি হচ্ছে, সব যদি নতুন আবিষ্কার হতো তাহলে তো পৃথিবীর অবস্থা অন্যরকম হয়ে যেত। তা তো নয়। রিসার্চ একটা মেথোডোলজি, সেইটার সাথে পরিচিত তোমাদের হওয়া দরকার। তখন মনে হলো যে টিচারদের যদি একটা রিসার্চ ল্যাবরেটরি না থাকে, তাহলে আর গ্রাজুয়েট স্টুডেন্ট যারা পড়ছে তাদের ওই ল্যাবরেটরি একটা ধারণা থাকবে না। আর ল্যাবরেটরি যদি থাকে তাহলে একটা ধারণা থাকবে যে রিসার্চটা কিরকম ভাবে হচ্ছে, কিরকম ভাবে রিসার্চ করছে, কিরকম ভাবে প্রবলেমটা ডিল। তখন আমার মনে হলো, আমি বলেছিলাম প্রথমে ডিরেক্টরকে যে আমি রিসার্চ করবো না, আমার রিসার্চ ল্যাবরেটরি দরকার নেই। তখন মনে হলো যে না না, রিসার্চটা করতে হবে, রিসার্চটা করতে হবে। এবং যাতে করে আন্ডার গ্রাজুয়েট যারা স্টুডেন্টস আছে তারা ওই রিসার্চ ল্যাবরেটরিতে যাবে, তারা কিছু নিজে হাতে যন্ত্রপাতি চালাবে, এবং এই তাদের যে দাদা দিদিরা আছে রিসার্চ স্কলার, তারা হেল্প করবে এই ব্যাপারে, এবং তারা একটা রিসার্চের ফ্লেভার পাবে হয়ে। তখন আমি রিসার্চ আবার করাতে শুরু করলাম, 3 জন স্টুডেন্টকে নিলাম। নির্যাজ হচ্ছে তাদের মধ্যে একজন, আরো 2জন ছিল, সঞ্জীব এবং অমৃতা। তা সেই জন্য তখন আমি রিসার্চে আবার কিছুটা মন দিলাম। কিন্তু হলো কি, ওই যে বই লেখার ব্যাপারটা, ওইটা চলে গেল। দেবাশিস রেফারেন্স, দেবাশিস বলছিল একটু আগে, বই বই লেখার ব্যাপার। তারপরে যখন আমি আইজারের কথা আরেকটু বলি, আইজারে পার্টিকুলারলি ইয়েতে ফার্স্ট ব্যাচে বিভিন্ন ধরনের তাদের পড়াশোনা ছিল, এবং ওপেন মাইন্ড ছিল। যে কোনো জিনিস পড়লেই ভেতরে গিয়ে তার থেকে একটা প্রশ্ন বার করা তাদের ছিল, তাদের মধ্যে এই ফ্যাকাল্টিটা ছিল। যাই হোক, আইজারে যখন আমার চুক্তিটা শেষ হয়ে গেল, তখন আমি আবার এমিরিটাস ফেলোশিপের জন্য, ইউজিসি এমিরিটাস ফেলোশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। তখন প্রেসিডেন্সি, তখন ইউনিভার্সিটি হয়ে গেছে। আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 2009 বা 10-এ ইউনিভার্সিটি হয়ে গেছে, আমি তখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এলাম। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এসে আমি আর সেভাবে তখন রিসার্চ করলাম না। আমার যে সমস্ত আইজারের স্টুডেন্টরা আছে তারা যা রিসার্চ করছে সেগুলোকে গোটানোর চেষ্টা করলাম, আর ওখানে পড়ানোর চেষ্টা করলাম, কিছুটা পড়ানো। সেখানে আমি দেখেছি এই যে এত দিনের ভাড়াকে, আমি 68 থেকে 78 প্রেসিডেন্সি কলেজে ছিলাম। আমার লাস্ট ব্যাচ যারা আমি যাদের পড়িয়েছি, তার যে সমিতা, উদয় মৈত্র। তারপরে যখন আমি আবার সেই 2012 থেকে পড়াতে শুরু করলাম, এতদিনের ব্যবধানে কোয়ালিটি অফ স্টুডেন্টটা অন্যরকম হয়ে গেছে। খারাপ হয়ে গেছে বলবো না, ব্যাপারটা হচ্ছে তার ফোকাসটা অন্য জায়গায় চলে গেছে। আগে যেমন সবাই ভাবতো একটা সাবজেক্ট শিখবো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়বো, তার থেকে প্রশ্ন হবে, ভালো করে জেনে নেব। এখন কিন্তু আর দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা কিন্তু আর সেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে চাইছে না, সাবজেক্টটা অতটা জানতে চাইছে না। বরঞ্চ তারা ইন্টারেস্ট থাকবে তার কিরকম ভাবে উত্তর হবে, কোন কিরকম বিভিন্ন ধরনের হাজারখানা কোশ্চেন একটা তৈরি করলো, সেই থেকে সেগুলোই উত্তর করছে, মানে ফোকাসটা অন্যরকম। সেই জন্য আমি বলেছিও যে আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি এই 10 বছরে যে সমস্ত স্টুডেন্ট পেয়েছিলাম 68 থেকে 78, তারা কিন্তু প্রশ্ন করতো, এবং তাদের প্রশ্ন শুনলে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা কিন্তু প্রশ্নই করতে পারো না,
আর আমি যখন প্রশ্ন করি তোমার ডিস্টার্ব সেটা হচ্ছে উত্তর স্যার, নেই। একটু সাউন্ডটা দেখুন। বলো, ডিস্টার্ব হচ্ছে? তাহলে কি মাইকটা অফ করে দেবো? হ্যাঁ, সেটাই বেটার হবে মনে হচ্ছে। দিই, মাইকটা অফ করে, মাইকটা অফ করে দিলাম। তা এইগুলো হচ্ছে এই রিসার্চের ব্যাপারে আমার এই সমস্ত আইজার এবং প্রেসিডেন্সি কলেজ মিলিয়ে এটা হলো। তারপরে তো আমি এখন মানে অবসর হলো আমার ঠিকই 65 পরে, কিন্তু অবসর কি সত্যি সত্যি হলো? যদিও বলে টিচারদের কোনো অবসর নেই, হ্যাঁ এটা তো ঠিকই। আমার ক্ষেত্রে তো বুঝতে পারছি। তা আমাকে লহরা প্রিন্সিপাল মহারাজ রিকোয়েস্ট করলেন যে ওখানে আমাকে থেকে যেতে, আমি ওখানে থেকে গেলাম। এখন আমি আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবই পড়াচ্ছি ওখানে। এটা হচ্ছে আমার শিক্ষকতা জীবন এবং গবেষণা জীবন। এর মধ্যে আমার কতগুলো জিনিস আছে যে কতগুলো ইচ্ছে ছিল বা স্বাদ ছিল, সেগুলো কিন্তু অপূর্ণ কিছু স্বাদ। সব তো কিছু ওই হয় না জীবনে, যত কিছু আমার স্বপ্ন থাকে সবগুলো তো আর পূরণ হয় না। একজনের লাইফটা নাও হতে পারে, হলে হলে হয়ে গেলে সে খুব ভাগ্যবান। আমার এরকম কতগুলো ইয়ে আছে যেটা মানে পূরণ হয়নি। তার মধ্যে দুটো আছে যেটা পূরণ হবেও না, আর একটা আছে সেটা জানি না কি হবে, সেটা একটা প্রশ্ন আছে। যেটা জানি না সেটাকে কি হবে সেটাকে প্রথমে বলি। সেটা হচ্ছে বই লেখা। বই লেখার কয়েক দিক থেকে, কারণ এতদিনের অভিজ্ঞতা হয়েছে, সুতরাং সেটাকে একটু সবাইকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বই লেখাটা খুব দরকারি, 1 নম্বর। কিন্তু সেটার জন্য আমি এখনো সময় বা সুযোগ বা এনার্জি, টাইম এনার্জি কিছুই পাচ্ছি না। হবে হয়তো, দেখা যাক, আমি চেষ্টা করব। আর দুটো যেটা, সেটা কোনোদিনই আর পূরণ হবে না। আমার ইচ্ছে ছিল যে প্রফেসর সত্যেন বোসের সাথে আমি সরাসরি বসে ওর স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কিছু কথা, আবার প্রশ্ন কিছু ছিল সেগুলো ডিসকাস করবো, এইরকম একটা সুযোগও ছিল আমার। কিন্তু আমি সেটাকে কাজে লাগাতে পারি, এই করছি দীর্ঘ সত্যিটা, সেটা হয়তো আমার চরিত্রের একটা বৈশিষ্ট্য, সেই সমস্ত করে এটা হয়নি। এবং 1974 সালে প্রফেসর সত্যেন বোস মারা গেলেন, এটা হয়। আরেকটা যেটা হয়নি সেটাও হচ্ছে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করা বা তার সাথে সরাসরি কথা বলা। সেটা হচ্ছে প্রফেসর পিসি রক্ষিত। অনেক নাম শুনেছি। একদিন বর্ধমানে দেখলাম তারাবাগে একজন সৌম্যকান্তি ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে আসছেন। আমি আমার ছেলেকে প্যারামিটারে ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছি উল্টো দিক থেকে। আমি কাছাকাছি এসে প্যারামিটারের একটা কেজি এক পাশে রেখে সোজা ওর সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। উনি বললেন, কই আমি তো কিছু চিনতে পারছি না তোমাকে। আমি বললাম, না আমি চিনতে পারবো না, আমার নাম হচ্ছে সঞ্জীব বাগচি, আমি এখানে ফিজিক্যাল কেমিস্ট্রি পড়াই। বলে, ও নামটা আমি শুনেছি, কিন্তু তোমার সাথে তো আমাকে শিশির পরিচয় করিয়ে দিল না, কি ব্যাপার? এইটুকু কথা হয়েছিল। কিন্তু আমার ইচ্ছে হচ্ছিল যে ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে ওর সাথে কিছুটা আলোচনা। ঘটনাচক্রে একটা ফিজিক্যাল কেমিস্ট্রির বাংলায় একটা ফিজিক্যাল কেমিস্ট্রির বই রক্ষিত এবং গুপ্ত, সেটা প্রফেসর পিসি রক্ষিত আবার রিভাইজ করেছিলেন। সেই রিভিশনটা প্রুফ রিডিংটা আমার উপর দেওয়া ছিল ভার, মানে প্রফেসর রক্ষিতের ইচ্ছেতেই। এবং এই দায়িত্বটাও ছিল যে আমি যদি কোনো জায়গায় চেঞ্জ করতে চাই সেটা আমি পরিবর্তন করতে পারি আমার ইচ্ছে মতো। সেই লিবার্টিটা আমি নিয়েছিলাম, তখনই থেকে ইচ্ছে হয়েছিল একবার ওর সাথে কথা বলবো। কিন্তু আমি যখন কথা বলবো ভাবছিলাম, তখন একটু অসুস্থ হয়ে গেছে। ঠিক আছে, উনি সুস্থ হবেন তাহলে আমি কথা বলবো। কিন্তু আর উনি সুস্থ হয়ে এতে ফিরলেন না, উনি চলে গেলেন। এই দুটো স্বাদ আমার অপূর্ণ থেকে গেছে। এখন এই যে সারা জীবনে যে উপলব্ধিটা, সেই উপলব্ধিটা হচ্ছে, অনেকেই বলেছে ঠান্ডা মাথা। হ্যাঁ, ঠিকই, আমি কিন্তু বেসিক্যালি খুব এক্সাইটেড হয়েছিলাম।
আমার বন্ধুরা পার্টিকুলার দেবাশিস আমাকে বলতো তুমি খুব এক্সাইটেড, হঠাৎ হঠাৎ উত্তেজিত হয়ে যাও। হ্যাঁ, ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, আমি দেবাশিসের সাথে ঘুরছি, রিলে হচ্ছে, তখন রেডিওতে টিভি ছিল না, রিভিউ হচ্ছে, আমি হঠাৎ দাঁড়িয়ে গিয়ে শুনতে শুরু করি। তো আমি বললাম, না এভাবে হবে না, এখানে আমরা ঘুরছি আর গল্প করছি, সেটা হচ্ছে না, তুমি বাড়ি চলো, বাড়িতে আমি রেডিওতে খেলাটা দেখা শোনো, তা খেলাটা শেষ হলে আমরা বেরোবো। আমি সব অনেক ব্যাপারেই একটু উত্তেজিত হয়ে যেতাম, কিন্তু এই আমার ঠান্ডা মাথার পেছনে যেটা আছে বলে আমার মনে হয় প্রত্যেকেরই একটা সিঙ্ক মেকানিজম দরকার, যে এক্সেস যে এক্সাইটেশন, এনার্জি, সেটাকে সেইখানে ফেলে দেওয়া যায়। তা সিঙ্ক মেকানিজমটা আমি একটা তৈরি করতে পেরেছিলাম, সেই জন্যই হয়তো হয় যে আমার মাথাটা বেশ ঠান্ডা। আরেকটা জিনিস আমি যেটা ফিল করি এখন, যেটা আরো বেশি ফিল স্যার করছি। সিঙ্ক মেকানিজমটা আরেকটা দুটো কমেন্ট করবেন ওই সম্বন্ধে, কোনটা? সিঙ্ক মেকানিজমটা। ও, সিঙ্ক মেকানিজম। হ্যাঁ, সিঙ্ক মেকানিজম একটা আছে, এখন সবাই চেষ্টা করলে এটা কিছু বার করতে পারে। মানে তুমি এক্সেস এনার্জিটাকে সেখানে ওই সিঙ্কে ফেলে দেবে। হুম, মানে একটা ডিসিশন, একটা পাথওয়ে থাকতে হবে। সেই জন্য আমি কিন্তু একজন ভালো শ্রোতা। ওই যে কমল বললো যে ছাত্র ছাত্রীরা এসে তাদের পার্সোনাল লাইফের প্রবলেম ডিসকাস করছে, কারণ হচ্ছে আমি শ্রোতা। আমি কিন্তু মানে চুপ করে লোকের কথা শুনতে পারি এবং বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ওইখানে আমি যদি ঠান্ডা মাথা না থাকতাম তাহলে গন্ডগোল হতো। আমি আমি সেজন্য শুনছি, আমি বুঝতে পারছি যে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, বাকিটা আমি রিজেক্ট করছি। সেটা এসে একটা মেকানিজম আমি একটু তৈরি করে ফেলেছি, ফরচুনেট। এই একটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস হচ্ছে যে, যেটা আমি দেখেছি যে হয়েছি, যেটা একটা আমার দাদা, তিনি কংগ্রেসের অ্যাক্টিভ ওয়ার্কার ছিলেন, নেতা ছিলেন। আমি এরকম একটা পরিবেশে বড় বড় হয়েছি, কিন্তু আমার সময়ই দেখেছি যে প্রেসিডেন্সি কলেজে আমরা যখন ছাত্র, তখনই প্রেসিডেন্সি কলেজে নকশালবাড়ি আন্দোলনটা শুরু হয়েছিল, এবং আমাদের ছাত্র অবস্থাতেই ওই চেঞ্জ যেটা হয়েছিল, যুক্ত ফ্রন্টের মতো, এটা সেই চেঞ্জটা হয়েছে। তারপরে যখন আমি প্রেসিডেন্সি কলেজে পড়াতে এলাম, তখন অনেক ছাত্রর সাথেই আমার পরিচয় ছিল যারা অ্যাক্টিভলি এই রাজনীতিটা করত, এবং তাদের সাথে আমার অনেক অনেক ডিসকাশন হতো, তারা বরফুটে অনেক কিছু বলতো। আমার মনে হতো হয়তো যে এই এটা হয়তো পুরোপুরি ঠিক নয়, এটা হয়তো পথ ঠিক নাও হতে পারে, হওয়া উচিত নয়। কিন্তু যে ছাত্ররা বলতো বা কাজ করতো অ্যাক্টিভলি, তাদের মধ্যে যে ডেডিকেশনটা আমি দেখেছিলাম, সেটা কিন্তু অস্বীকার করা যাবে না। পরবর্তী জীবনে তারা হয়তো অনেকেই কোট আন কোট মেইন স্ট্রিমে চলে এসেছে, কেউ হয়তো ওখান থেকে পালিয়ে গেছে, মানে পুলিশের কাছে মুচলেকা দিয়ে তারা হয়তো আইএস হয়ে গেছে, অথবা কেউ আমেরিকায় চলে গেছে, সেটাও হয়েছে। কিন্তু তার মধ্যে কিছু ছিল যাদের ডেডিকেশন সত্যি আমাকে মুগ্ধ করেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা। আর বর্তমান এই যে করোনা পোস্ট পরিস্থিতি আরো বেশি করে প্রকট হচ্ছে, যে মানুষের দূরত্বটা যেন অনেক বেড়ে যাচ্ছে, মনের দূরত্বটা যেন অনেক বেড়ে যাচ্ছে। সবাই যেন একটা একটা নির্জন দ্বীপের মধ্যে থাকছে মানসিক ভাবে। এমনি দৌড়চ্ছে, অনেক কাজ করছে, কিন্তু কোথায় যেন সে একা হয়ে যাচ্ছে। সেই পড়েছিলাম একটা কবিতা, সত্যি সত্যি চট্টোপাধ্যায়ের, সেটা হচ্ছে, ওটা একটা বই আছে, সেই বইয়ের মধ্যে কবিতাটা আছে,
সেখানে উনি বলছেন আমরা ক্রমশ একা এবং আরো একা হয়ে যাচ্ছি। আমরা শুধু একা হয়ে গিয়ে শুধু একজন আরেকজনকে কোনো চিঠি পাঠাচ্ছি, ভালোবাসার চিঠি পাঠাচ্ছি। সেই চিঠির দূরত্ব যেন সময়ের সাথে সাথে বেড়ে বেড়ে যাচ্ছে, চিঠি পাওয়ার সময়ের ব্যবধানটাও যেন বেড়ে বেড়ে, পাঠানোর ব্যবধানটাও বেড়ে বেড়ে যাচ্ছে। তা উনি সেখানেই লিখেছিলেন যে মানুষের মধ্যে দূরত্ব, মানসিক দূরত্ব তো বেশি হয়েছে, কিন্তু এই অরণ্যের গাছের, দুটো গাছের মধ্যে দূরত্ব তো আমি বেশি কিছু তো দেখিনি। ওটা ওকে তো খুব মানে হন্ট করতো, একাকিত্ব বোধ যেটা, সেটা কিন্তু আমি এখন ফিল করতে শুরু করছি যে লোকেরা কিন্তু ভীষণ ভাবে একা হয়ে গেছে। একটা সময় একটা আধুনিক কবিতার চর্চাও করতাম, সেটা জায়গায় দেখেছিলাম যে একার একটা বিশেষণ দেওয়া হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল, তীব্র একা। এখনকার খুব তীব্র একা, একাকিত্বে ভুগছে আর কি। যাই হোক, এসছি আমার যা সাফল্য, যা কিছু আমার সুনাম, সেটা কিন্তু আমি মনে করি সবটাই আমার ছাত্রদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। আমার যা ব্যর্থতা, আমার যা অসম্পূর্ণতা, সেটা আমার নিজস্ব। এই তো আমি পথের পাঁচালী বলতে শুরু করেছিলাম। পথের পাঁচালীর শেষে বিভূতিভূষণ লিখেছিলেন যে পথের দেবতা বলিলেন এরকম। সেই পথের দেবতা বললেন পথ কোথায়, পথ হয়েছে, হয়তো পথ এখনো অনেক অনেক বাকি আছে, এই পথের শেষ কোথায় জানি না, সুতরাং এগিয়ে চল। এটা একটা কথা। আর একটা কথা শুধু বলতে চাই যে এটা একটু একটা অন্ধকার মতো পরিস্থিতি বলছি বা দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস এখান থেকে মানুষের উত্তরণ হবে। এই সেই যে বলেছিলেন জীবনানন্দ দাশ, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, তা আমি আশায় থাকছি যে অনন্ত সূর্যোদয় হবে। তবে আজকের অনুষ্ঠানে আমার মন ইদুলোক মধুময়, মধুময় পৃথিবীর ধুলি, আমার মনে হয় মধুময়ের আমাদের পুরনো স্মৃতিটাও, সেই স্মৃতির একটা ঝলক, একটা টুকরো অংশ আজকে আমি অনুভব করতে পারলাম। আমার মনটা পড়ে গেছে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, আনন্দে থাকো। শেষ। ঠিক আছে, আর বলছি না। দেখতে পাচ্ছি না তো। এই তো। এবার দেখতে পাচ্ছি। এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, এইটা কি পরিষ্কার দেখা যাচ্ছে? এটা পরিষ্কার দেখা যাচ্ছে। একটু বড় করুন স্যার, স্ক্রিনটা কোনোভাবে বড় করা কোথায় যায় দেখা কিনা? যাচ্ছে? এটা বড় ওই একটা প্লাস খাস একটু দেখুন না। হ্যাঁ? স্ক্রিনটা এইবার একটু- দেখা যাচ্ছে, এইবার দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা কালো করে দেওয়াতে বেটার বোঝা যাচ্ছে। এটা কালো হয়ে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমরা তখনকার দিনে স্যার একমাত্র স্যারকেই পড়া অবস্থায় দেখা গেছিল। হ্যাঁ, আমরা সব থেকে বেশি চোখে, মুখে, নাকে, ঠোঁটে হাসি খেলে গেল যার, আমি হ্যাঁ। দেখতে পাচ্ছি পরিষ্কার, সে হচ্ছে শুভ। শুভর কাছে অনাবেশিত কিছু একটা জগৎ বোধহয় বেরিয়ে এলো। আর হ্যাঁ। এটা প্লেয়ার এটার আরেকটা মানে আছে, সেটা হচ্ছে যে ওই ফুটবলে যেমন গোলকিপার হচ্ছে লাস্ট লাইন অফ ডিফেন্স, হুম। ক্রিকেটে অনেকটা উইকেট কিপারের দায়টা সেরকম। কমলদা, রোলটা দেবাশিস দা যেটা বললেন, একটুখানি বলি আমি। স্যারের ফেসবুকের বন্ধু আমিও, এবং স্যারের ফেসবুক বন্ধুর অনেক বন্ধু এখন আমার বন্ধু, কমন ফ্রেন্ডস। এবং ফর ইউ ইনফরমেশন, স্যারের বন্ধু সংখ্যা আমার থেকেও কয়েক গুণ বেশি। তো আমি খুব অ্যাপ্রিহেন্সিভ ছিলাম যে স্যারের তো সেভাবে পলিটিক্যাল ডিসকাশন কোনোদিন স্যারের সঙ্গে ডিরেক্টলি হয়নি। এই ফেসবুকের দৌলতে আমিও ক্রমশ জানতে পেরেছি স্যারের পলিটিক্যাল ফিলসফি।
এবং আমি খুব ফরচুনেট যে আমার সাথে স্যারের পলিটিক্যাল ফিলোসফিটার ওভারল্যাপ অনেকটা পার্সেন্টেজ। আদারওয়াইজ খুব কষ্টই পেতাম যে আমার প্রিয় একজন যার আচ্ছা, পলিটিক্যাল ফিলোসফি বাহ, আমার সঙ্গে মিলছে না। এটা একটা ইনফরমেশন দিলাম দেবাশিসদের সঙ্গে সঙ্গ রেখে। আচ্ছা। প্রিয়তোষ, তোমার তাহলে প্রিয়? একটা জাস্ট ছবি আমার একটা কপি দিও অসিত। প্রিয় বলো। এর আগে তুমি তো শুরু করেছিলে, হ্যাঁ, সো আমার কাজ শেষ, সুতরাং থ্যাংক ইউ। তুমি হ্যাঁ, আমার কাজ হচ্ছে শেষ করা। সেতারে তার তাই ভালোই বেজেছে যন্ত্রীর হাতে, এবং আমরা বলেছিলাম আজকের কনসার্ট ফুল টু বি ডেডিকেটেড টু আওয়ার স্যার। তো স্যার আমরা ডেডিকেট করেছি। সবাই যাদেরকে এক্সপেক্ট করেছিলাম সবাই প্রায় আসতে পেরেছে। দু একজন আমাকে পার্সোনাল মেসেজ লিখেছে, তারা আগেই জানিয়েছে যে আসতে পারবে না, এবং অল আর অন মেডিকেল গ্রাউন্ড। ওই মার সঙ্গে কেউ বাবার সাথে ব্যস্ত মেডিকেল গ্রাউন্ডে। তো ওই কয়েকটা এক্সেপশন বাদ দিলে আমরা বিপুলভাবে সাড়া পেয়েছি, এবং এই সাড়াটা বোঝাই যাচ্ছে যে কেন্দ্রবিন্দুতে আপনি ছিলেন, সেটা একটা বড় কারণ। ভবিষ্যতেও আমরা চেষ্টা করব এরকম আরো দু একটা অনুষ্ঠান করতে। আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। এখনো দেবশঙ্কর দাকে দেখতে পাচ্ছি, এখনো সিনিয়র অনেকেই রয়েছেন। শুভকে দেখতে পাচ্ছি। শুভ, ভালো থাকিস। এবার ফরচুনেট এনাফ যে তুই নানানভাবে আমাদের অনেকের থেকে অনেক বেশি ডাইমেনশনে স্যারকে দেখেছিস, স্যারকে পেয়েছিস। সবসময় হয়তো বুঝতে পারিসনি স্যারের এসেন্সটা, কিন্তু এখন আজকের দিনের পর নিশ্চয়ই তুই আবার রিথিঙ্ক করবি যে হোয়াট ইউর ড্যাড ইজ, অ্যাজ ড্যাড, অ্যাজ টিচার, অ্যাজ আ হিউম্যান বিং। বলার কিছু নেই। স্যার আপনি ভালো থাকুন। আর গৌতম, ধন্যবাদ অ্যাটলিস্ট স্যারের সঙ্গে আমার একটা জেনেটিক রিলেশন ঘটিয়ে দেওয়ার জন্য, নট বায়োলজিক্যাল বাট সামথিং মোর ডিপার। থ্যাংক ইউ অল। আমরা পরবর্তী অনুষ্ঠানটা করব আজকে সঞ্চালককে নিয়ে, কমলদা পরের অনুষ্ঠানে। আবার আশা করব সবাইকে মেল পাঠানোর পর সবাই সবাইকে ধন্যবাদ।